মাত্র 2 মাসও হয়নি একটি নতুন সরকার ক্ষমতায় আছে। ক্ষমতায় বসেই জাতীয় সংসদে একের পর এক যে কীর্তিকলাপ আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে সবচেয়ে আলোচিত এবং নিন্দনীয় তো বলাই যায় যে সংসদে ডক্টর ইউনূস যে অধ্যাদেশটি রেখে গেছেন, যেটি দেশে এবং দেশের বাইরে ব্যাপকভাবে প্রতিবাদ জানানো হয়েছিল, নিন্দা জানানো হয়েছিল, সেই অধ্যাদেশটি, অর্থাৎ যে অধ্যাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছিল, সেটিকে আইনে পরিণত করা হয়েছে। তো এই বিষয়টি আপনি অন্যান্য অনেকের চ্যানেলে কথা বলেছেন, কিন্তু আমি আপনাকে আমার সঙ্গে ব্যাটে বলে হয়নি। ফলে আজকে আমি একটু আমার দর্শকদের শোনাতে চাই যে আপনি কিভাবে দেখছেন, কেন বিএনপি এই ঝুঁকিটা নিল, এটার আড়ালে কি কিছু আছে কিনা? থেকে শুরু করব? ধন্যবাদ। প্রশ্নটার তিনটা দিক আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি। যদি শুরু করি লাস্টের প্রশ্নের, যেটা আপনি লাস্ট বললেন, সেখান থেকে বললে একদিকে যাব। আর যদি প্রশ্নটার শুরু থেকে যেভাবে শুরু করলেন, যে ইউনূসের অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা এবং বাংলাদেশ আওয়ামী লীগের নাম নিয়ে বলছেন সেই আইনে বাংলাদেশ আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা, সেটার কন্টিনিউয়েশন। অনেকগুলো বিষয়। প্রথমত হলো যে দেখুন, ডক্টর ইউনূস ক্ষমতা জোর করে বা মেটিকুলাসলি ডিজাইন করে বাংলা, আমি সরাসরি বলি, আপনি আপনার যারা দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি সরাসরি, আমি দস্তগীর জাহাঙ্গীর দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের 2024 সনের 5ই অগাস্টের মৌলিক ঘটনাটা ঘটায় বাংলাদেশ সেনাবাহিনী, এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া এবং তারা যে নিয়ন্ত্রণ করেছে লাস্ট অন্ততপক্ষে 72 আওয়ার্স শেখ হাসিনাকে ভারত পৌঁছে দেওয়া পর্যন্ত, এই বিষয়টা সম্পূর্ণটা ঘটানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী দায়ী, এবং আসলে সেনাবাহিনী এটা করেছে। সেখান থেকে আপনি দেখবেন ডক্টর ইউনূসকে ওনারা ডেকে এনে, প্রথম হয়তো বা ডক্টর ইউনূসের নাম ছিল না, ডক্টর ইউনূস এটা বাংলাদেশের শাসন ব্যবস্থায়, শাসন যন্ত্রে, তন্ত্রে, আপনি আইনে কোথাও এই শাসন টিকবে না, টিকতে পারে না, নাই। সেই শাসন ব্যবস্থার মধ্যে আমি দস্তগীর জাহাঙ্গীর ইউনূসের জায়গায় বসে কি করলাম, ভয়েসকে সরকারি মুখপাত্র করে দিলাম, ভয়েসকে দিয়ে দিলাম সমস্ত কিছু। এটা কি হবে? এটা হবে না। ডক্টর ইউনূস বসেই গ্রামীণ ব্যাংকের সরকারি যে মালিকানা সেটা কমিয়ে আইন করে, অধ্যাদেশ করে বললেন যে বা সরকারের, এবং এটা নির্বাচিত সরকার তো নেই, কোনো গণতান্ত্রিক না, কোনো সরকারই না। সে বলল যে গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা প্রাইভেট সেক্টরের, মানে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, ডক্টর ইউনূসের অধীনে দিয়ে দেওয়া হচ্ছে। সেটা আপনার এই তথাকথিত নির্বাচিত প্রধানমন্ত্রী আইন করে দিলেন। এর চেয়ে লজ্জাস্কর তো হতে পারে না, এর চেয়ে লজ্জাস্কর আইন তো হতে পারে না। সরকারে বসে যিনি তার নিজের নামে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টাও, মানে আমি কি বলবো, এই শব্দগুলো আর বাংলাদেশের জন্য প্রযোজ্য না। আইনের টার্মগুলো বাংলাদেশের জন্য প্রয়োগ করা অর্থহীন হয়ে পড়ছে। বাংলাদেশের জন্য কোন ধরনের, যেটাকে বলে আইনের শাসন বলো আর একটি গণতান্ত্রিক শাসন বলো, এসবগুলো এই গত 24 মাসে 2024-এর 5ই অগস্টের পর থেকে এসবগুলো আর প্রযোজ্য হচ্ছে না। শেখ হাসিনার নামে, শেখ হাসিনা সরকারের নামে যেই সকল প্রপাগান্ডাগুলো প্রচন্ড ভাবে আমরা শুনেছি বা দেখেছি, সেখানে এখন তারাই বলে, যারা প্রচন্ড ক্রিটিসাইজ করতেন, এবং নিশ্চয়ই আপনার কলিগদের কথা আপনার মনে আছে, তারা ওপেনলি শেখ হাসিনা, আমি নিজে শেখ হাসিনার বিভিন্ন সমালোচনা করে লিখতে পারতাম। এখন ইউনূসের সরকার তো গুলো, এই সরকারের নামেও লেখা যাচ্ছে না, বলা যাচ্ছে না, এবং তারা করছেন কি, ইউনূস যেই বেআইনি কাজ। আমি যখন জন্মই নিলাম না, পৃথিবীতে তো দুই ধরনের এন্টিটি, একটা হলো লিগ্যাল এন্টিটি আর একটা হলো ফিজিক্যাল এন্টিটি। আমি জন্ম নেওয়ার পর, একটা মানুষ বা একটা গাছ জন্ম নেওয়ার পর, গাছের কথা বলে, আমি একটা মানুষ জন্ম নেওয়ার পর সে তার এন্টিটি দ্বারায় ফিজিক্যাল এন্টিটি, আর লিগ্যাল এন্টিটি দ্বারায় লিগ্যাল প্রসিডিউরে, যেমন এলএলসি, কোম্পানি, অমুক তমুক এবং রাষ্ট্র। সেইটা তো দাঁড়ায়নি, সেটা তো জন্মই নেয়নি। সেটা এই আইনগুলো আপনারা এই অধ্যাদেশগুলো আপনারা পাশ করছেন কিভাবে? আপনি কিভাবে? আরেকটা মোটা দাগে আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশকে যদি আপনি
আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ ঘোষিত করেন, চিন্তা করে দেখুন যে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিব রাজনীতির বাংলাদেশের মানুষের স্বপ্নের স্বাধীন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন উনি যদি না দেখতেন তাহলে আওয়ামী লীগের জন্ম হতো না। আওয়ামী লীগ কিন্তু সেই সময়ে পাকিস্তান হয়েছে ইসলামী মুসলমানদের জন্য দেশ। সেই দেশের জন্মের 20 বছরের নিচে সময়ের ভিতরে বঙ্গবন্ধু মুসলিম শব্দটাই বাদ দিতে পেরেছেন। একেই বলে নেতৃত্ব এবং দূরদর্শিতা এবং সাহসিকতা। এবং সেই ব্যক্তির জন্ম, আওয়ামী লীগের জন্মকে যদি অস্বীকার করেন তাহলে তো হ্যালো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার দেশ নেই তো, বাংলাদেশ তো নেই তো, আপনি তো নিষিদ্ধ করেছেন। এটা তো পাকিস্তানের অংশ। আপনার এই ধরনের আইনের প্রতিফলন ঘটে যে এটা তো হতে পারে না। কোথাও কোনো ভ্যাকুয়াম নেই, কোথাও কোনো শূন্য নেই। এমনকি আমরা যখন পড়তাম যে মহাশূন্য, এটা মহাশূন্য নয়, সেখানেও পার্টিকেলস ভর্তি, উই নো অলরেডি। সো শূন্যতা যেহেতু থাকবে না, আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই তো বাংলাদেশের অস্তিত্বকে নিষিদ্ধ করা হয়, তাহলে তো আপনি পূর্ব পাকিস্তান হয়ে গেলেন। সো এই একটার পিছনে একটা যে যুক্তির কথাগুলো, এই কথাগুলো তো বাংলাদেশের জন্য এখন প্রযোজ্য নয়। আমি একটা বিষয় আপনার সামনে বলে রাখি, ভবিষ্যতে এই রেকর্ডটা থাকুক অনলাইনে। যে কোনো এটা গণতান্ত্রিক হতে পারে, আন্দোলনের ভিতর হতে পারে, অগণতান্ত্রিক আন্দোলনের ভিতর হতে পারে, কি হবে আমি জানি না। বাংলাদেশ আওয়ামী লীগকে আমার ধারণা বাংলাদেশের কোন শক্তি মুছে ফেলতে পারবে না। বিশ্বের কিছু শক্তি একসাথে হয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য লেগেছে। এর ভিতরে হলো আমরা, মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, পাকিস্তান বা জামায়াতে ইসলামী এবং অক্সিলিয়ারি ফোর্সেস 1971 সনের সবগুলো একত্রিত হয়েছে আওয়ামী লীগকে নিধন করবে। কিন্তু আপনারা সব সময় নিজেরই বিভিন্ন নাম নিয়ে আসতে হয়। আপনারা যে শিবির, এটা আপনারাই বলতে পারেন না, কিন্তু আওয়ামী লীগকে বারবার নিষেধ করেন। পাকিস্তানে নিষেধ করেছে, বাংলাদেশে আরো নিষেধ হয়েছিল। এবং আওয়ামী লীগ যখন ফিরবে, ইংরেজিতে টার্ম হলো, লিগাল টার্ম হলো প্রেসিডেন্স, কমন লতে হলো আইন। কমন ল কান্ট্রিগুলোতে আগের যে ধরনের আমরা প্রেসিডেন্স বা রীতি বা নীতি যাই কিছু যেভাবে বলি, সেসবগুলো আইন। অতএব আপনারা যেটা করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ, বাংলাদেশ জন্মর বহু পর বা বঙ্গবন্ধুকে হত্যা করে আপনারা বিএনপির জন্ম হয়, জাসদ জন্ম হয় বাংলাদেশের পর, জামায়াতে ইসলামী পাকিস্তানি জন্ম হয়। তাহলে বাংলাদেশ জন্মের ইতিহাসের সাথে যে যুক্ত, তাকে যে আপনারা নিষেধ করলেন, আওয়ামী লীগ এসে যদি সম্পূর্ণভাবে সকলকে নিষিদ্ধ করে তাহলে বাংলাদেশের মানুষ তাকে সাপোর্ট করবে, কারণ আপনারা প্রেসিডেন্ট তৈরি করে যাচ্ছেন। অতএব দুঃখজনক ভাবে হলো সত্য যে শেখ হাসিনা যতটুকু পর্যায়ে গণতান্ত্রিক, আমাদের দেশের মানুষ আমরা গণতন্ত্রের জন্য প্রস্তুত নই। আর গণতন্ত্রের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। আমাদের দেশের গণতন্ত্রের সংজ্ঞা আমাদের মতন হবে, ব্রিটেনের গণতন্ত্রের সংজ্ঞা ব্রিটেনের মতন হবে, কারণ ওই দেশের আবহাওয়া, ওই দেশের মানুষের খাবার, ওই দেশের মানুষের কালচার ওইভাবে। অতএব আমাদের দেশের গণতন্ত্র যেহেতু আমাদের দেশের মতন, যে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবে, এবং আপনাদের সামনে আজকে পহেলা বৈশাখে এই কথা আমি রেকর্ডে বলে গেলাম, তাহলে জিয়াউর রহমান সাহেবের যে কবর, তার ভিতরে ওনার লাশটুকু আছে কিনা সেটাও তো কনফার্ম করা হয়নি ডিএনএ করে। অতএব সেটা কিন্তু 25 বছরে আওয়ামী লীগ সরকার সেটাতে হাত দেয়নি। সেটা সুন্দর করে সরকারি টাকায় সেটাকে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। আর আপনারা নাকি নিজেদের নির্দেশে 32 নম্বর ভেঙে দিয়েছেন। অতএব আমি আশঙ্কা করছি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, তখন আমি এটা চাই না। আমি চাই আওয়ামী লীগ সবচেয়ে ভালো করুক, সমস্ত কিছুকে ক্ষমা করে দেখ। কিন্তু একটি বিষয় আমরা প্রতীয়মান হলাম, আওয়ামী লীগ হয়তো বা সবসময় ক্ষমা করে দেয়, কিন্তু আওয়ামী লীগকে তারা সুযোগ পেলেই ধ্বংস করতে চেষ্টা করে। অতএব এটা আমাদের জন্য একটা দুর্যোগের ইঙ্গিত আমি মনে করি। অনেক ধন্যবাদ। আপনি ক্ষমার কথা বললেন, এই যে ক্ষমাই অনেকে এইটি বলছে এবং এটি বাস্তবতা যে আওয়ামী লীগ আসলে যে
বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যতবার ক্ষমা করেছে, দয়া করেছে, সেই দয়া সেই ক্ষমাকে আসলে বিরোধী পক্ষ, বিরোধী শক্তি তারা দুর্বলতা ভেবে আওয়ামী লীগের উপরে আঘাত হেনেছে। সেটি 2024-এর 5ই আগস্টেও কিন্তু সেটিরই একটি প্রতিফলন দেখা গেছে। ফলে এখন প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ সামনেও কি এই ভুলগুলো করবে কিনা, ক্ষমা করতে গিয়ে পুরো বাংলাদেশের মানুষকেই বিপদগ্রস্ত করবে কিনা, সেটিও কিন্তু এখন থেকেই ভাবার অবকাশ রয়েছে। আমি আরেকটি প্রশ্নের একটু উত্তর আপনার কাছ থেকে শুনে আমরা শেষ করতে চাই। সেটি হলো যে, এই যে ডক্টর ইউনূসের সময়ে আমরা দেখলাম সারা বিশ্বে এক ধরনের মানে নিন্দার ঝড় উঠেছিল, উদ্বেগ বাংলাদেশ ছাপিয়ে সারা বিশ্বে চলে গিয়েছিল। যে মব মব সম্রাট হিসেবে বলা হয় ডক্টর ইউনূসকে। প্রতিদিনই মব কিলিং, মব লিঞ্চিং, যাই আমরা বলি, মানে এমন ভাবে হয়েছে। তো সেটি ডক্টর ইউনূস কে ছাপিয়ে যখন এই সরকার ক্ষমতায় বসলো, ডক্টর তারেক রহমানের সরকার, আমরা শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন আর মব হবে না। যেমনটা ওই রেজওয়ানা হাসান বলেছিলেন, যেদিন বলেছেন মব হবে না, তারপর দিনই মব হয়েছে, সেদিন থেকে আরো মব বেড়েছে। তো এই যে একজন পীরকে পিটিয়ে হত্যা করলো, সেটি কি মব হিসেবে আপনি দেখবেন, নাকি তারেক রহমান কেন দেখলেন না মব হিসেবে, বা তারা কেন দেখছেন না? আর এই পরিস্থিতি কি এই সরকারের সময়ও আসলে চলতেই থাকবে কিনা? আমরা আজকের আলোচনার মূল আলোচনায় চলে আসলাম। বিষয়টা হলো যে যেই সরকার এখন দেশ চালাচ্ছে তথাকথিত নির্বাচনের মাধ্যমে, এই সরকার আসলে যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিলেন তাদের এক্সটেনশন। কারণ দেখুন, তাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি বিএনপির হয়ে পড়েছেন, পররাষ্ট্রমন্ত্রী। সো এটা শুধু একটু এক্সটেন্ড করে, একটু লম্বা করে দেখলেই বা বড় করে দেখলেই বুঝতে পারবেন যে এই সরকার হলো ডক্টর ইউনূসের সরকারই চলছে। এবং সেই মব ছাড়া ওনাদের আসলে রাজনৈতিকভাবে আমার মনে হচ্ছে আজকে এতদিন পরে, আমরা তো প্রায় 2 মাস সময়ের মতন, জানো ফেব্রুয়ারির 12, আজকে এপ্রিলের 12, হ্যাঁ 2 মাস সময় তো দিয়ে দিলাম, আরো না হয় 1 মাস দিব। এখন আমি বলতেই পারি যে এই সরকার আসলে কোনো রাজনৈতিক সরকার নয়। কারণ রাজনৈতিক দল যদি শক্তিশালী হয়, তাহলে রাজনৈতিক দলকে আমরা মনে করি যে মন্ত্রিসভার মধ্যে টেকনোক্রেট মন্ত্রী কে পররাষ্ট্রমন্ত্রী দেওয়া হয় না। কারণ আমি যখন একটা রাজনৈতিক দলের নেতা, তখন আমার রাজনীতি ভারতের সাথে কি হবে এটা তো আমার দলীয় রাজনীতির বিষয়। তো ওই ব্যক্তিটা তো বিএনপির দলীয় রাজনীতিতে কখনোই যুক্ত ছিলেন না। উনি এসেছিলেন যারা, আমি শব্দটার শাসন ব্যবস্থা পরিবর্তন, আমি কিন্তু ইংলিশে শব্দটা বলে রেজিম চেঞ্জ, এটা সহজ বাংলা হলো ক্ষমতার পরিবর্তন। নো, আমি এটার বাংলা শব্দটা ব্যবহার করতে চাই, শাসন ব্যবস্থার পরিবর্তন যারা করতে চেয়েছেন। শাসন ব্যবস্থার পরিবর্তন যেমন করা হয়েছে ইরাকে, ধ্বংস করে দেওয়া হয়েছে। শাসন ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে সিরিয়াতে, ধ্বংস করে দেওয়া হয়েছে। শাসন ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে লিবিয়াতে। কিন্তু মিশরে সরকার পরিবর্তন করা হয়েছে, শাসন ব্যবস্থা পরিবর্তনের নির্বাচনে যখন মুসলিম ব্রাদারহুড এসে ক্ষমতা দখল করলো বা নির্বাচিত হলো, তাদেরকে সরিয়ে দিয়ে আবার জেনারেল সিসিকে সেখানে বসানো হলো, যাতে মুবারকের ধারাবাহিকতা থাকে। এখানে কিন্তু শাসন ব্যবস্থা পরিবর্তন হয়নি, জাস্ট ক্ষমতাটা পরিবর্তন করা হয়েছে। ঠিক একইভাবে এখন আসি আপনার কথায়, যে এটা যে রাজনৈতিক দল নয়। ইরানে দেখুন, ইরানের সমস্ত লিডারদেরকে আমরা যুক্তরাষ্ট্র বোমা মেরে হত্যা করে ফেলেছি। আমরা প্রতিদিন সেখানে আক্রমণ করছি, কিন্তু তারপরেও সেখানে শাসন ব্যবস্থা পরিবর্তন হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে পৃথিবীর সবচেয়ে টেকনোলজিক্যাল এবং যেটাকে বলে সমর অস্ত্র
সবচেয়ে শক্তিশালী আমেরিকা এবং ইসরায়েল, তারা চেষ্টা করেও হয়তোবা তারা যেভাবে এক রাতে শেষ করে দিতে পারে, এটা বাস্তব সত্য কথা। কিন্তু সেটা তো এই ধরনের যুদ্ধ আসলে পৃথিবীর জন্য মহা ঝামেলা সৃষ্টি হবে। আমি যেটা সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছি যে বাংলাদেশে 6 জন ছেলেকে সামনে রেখে শাসন ব্যবস্থাই পরিবর্তন করে ফেললো, অথচ আরেকটা দেশে প্রতিদিন যুদ্ধ করে শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পারছে না। অতএব এইটার উদাহরণ হলো যে আমাদের দেশের মানুষের বিশ্বাসঘাতকতা এবং তাদের স্বাধীনতার প্রতি অশ্রদ্ধা, দেশের তারা যে স্বাধীন একটি জাতি শিরোদ্বারা দাঁড় করে দাঁড়াইতে পারে সেইটা দেখুন। ইয়াতে ইরানে কিন্তু আমার মনে হয় প্রায় 80% ইরানিয়ান সাধারণ মানুষ এবং 100% নারীরা কিন্তু এই সরকার বিরোধী, যে সরকার এখন ক্ষমতায় আছে। কিন্তু যখনই সেখানে যুদ্ধ আরম্ভ হলো, দেখুন তারা কিন্তু অস্ত্র তাদেরকে পাঠানো হলো, কিন্তু তারা অস্ত্র গ্রহণ করলো না, হাতে অস্ত্র তুলে নিল না, না আগে আমাদের দেশ বাঁচাবো, তারপরে আমরা শাসন ব্যবস্থা পরিবর্তন করব। কিন্তু বাংলাদেশে বারবার ঘটছে, কিন্তু বারবার ঘটছে। অতএব আমাদের ভেতরে আমরা আসলে সঠিক একটি ক্লিন জাতি নই। এবং এই যে পীর হত্যা আজকে এটা নতুন নয়। ডক্টর ইউনূসের সময় লাইভ দেখিয়ে, লাইভে টেলিফোন থেকে লাইভ করে চতুর্দিকে এই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমি দেখেছি পীরদের বাড়ি আক্রমণ এবং নৃশংসভাবে হত্যা। এসবগুলো কারবালার প্রান্তরের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে অনেকটাই সিমিলার। অতএব এটা রাষ্ট্রযন্ত্র যারা ক্ষমতায় দখল করেছে 2024 সনের 5ই আগস্ট, সেই যে উগ্রবাদী গোষ্ঠী যেটা রন্ধ্রে রন্ধ্রে এখনো বসা, সেখানে বিএনপি অসহায়। বিএনপি যেহেতু দুইটা ঘটনা ঘটে সেখানে, শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, কিন্তু ভ্যাকুয়ামটা হলো যে জামায়াতে ইসলামীকে সারা পশ্চিমারা, ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়া যারা আমি যুক্তরাষ্ট্র সহ তারা চেষ্টা করলো, এমনকি বাংলাদেশে আমেরিকান এম্বাসি পর্যন্ত তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে চেষ্টা করলো যে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভোট দিতে গেল তারা কিন্তু স্ব ইচ্ছায় গেল যে এই জামাতকে ক্ষমতায় দিলে যতটুকু আমাদের বাঙালিপনা আছে সেটাও ইরানের মতন 55 ইয়ার্স চলে যাবে, কারণ তারা গণতান্ত্রিক কথা বলবে না। তারা ক্ষমতায় নেওয়ার 24 ঘন্টার ভিতরে সমস্ত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ হবে, এরা দেশদ্রোহী হবে, এরা ইসলাম বিরোধী হবে। আমি দস্তগীর জাহাঙ্গীর সারা জীবনের জন্য বাংলাদেশে যাওয়া নিষিদ্ধ ঘোষিত হতো। অতএব এই সরকার হলো জাস্ট, আমার কথা আমি আশা করি বর্তমান যে সরকার, সে সরকারের বাহিনী হোক, গোয়েন্দা বাহিনী হোক, তারেক রহমান নিজে হোক, শুনুক এবং প্রতিবাদ করুক যে না, দস্তগীর সত্য বলেনি, আমরা নির্বাচিত, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি বৃহত্তম রাজনৈতিক দলকে করি। তাহলে আপনারা যদি সেটা করেন, তাহলে এই মানুষ হত্যা, মব হত্যা 24 আওয়ার্সের ভিতরে বন্ধ করার ক্ষমতা থাকতে হবে। আর্মিকে ব্যারেকে ফেরত নিতে হবে। আপনারা নির্বাচনের 2 মাস হয়ে গেল, আপনারা এখনো আর্মি দিয়ে দেশ চালান। অতএব দেশ আপনারা চালাচ্ছেন না। দেশ কারা চালাচ্ছে? আমি দস্তগীর ওয়াশিংটন ডিসিতে বসে বাস্তব অর্থে আমি জানি দেশ কারা চালাচ্ছে। আমার এখানে ডিজিএফআই এরও এখন ব্যক্তিবর্গ ওয়াশিংটন ডিসিতে উপস্থিত। মাত্র 7 দিন আগে আমাদের ওয়াকার জর্জিয়া স্টেটে, উনি বাংলাদেশি বংশোদ্ভূত, যিনি জামাত সাপোর্ট করেন, একজন জামাতের পক্ষে সাপোর্ট করেন আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, সেই জর্জিয়ার সিনেটর, ইউএস এর সিনেটর না, জর্জিয়া স্টেটের সিনেটরের সাথে উনি দেখা করেছেন এবং সেখানে পুরস্কার নিয়েছেন। তারপরে গোপনে ওয়াশিংটন ডিসি তে এসেছেন, আমরা ওনার তথ্য সংগ্রহ করার চেষ্টা করেও পারিনি। এই যে পাকিস্তানি ব্যবস্থা, কারণ পাকিস্তানের রাজনীতির সম্পূর্ণ ব্যবস্থাটাই হলো আর্মি ব্যাক প্রশাসন। আর্মি এই ক্ষমতায় থাকতে হবে। বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে বাংলাদেশের জেনারেল মুনির বানানো হয়েছে ওয়াকারকে, এবং তারাই দেশ আসলে পরিচালনা করছে। ছোট জগন্নাথ হলো আমাদের তারেক রহমান। যদি তারেক রহমান আপনার ক্ষমতা থাকে তাহলে এসবগুলো বন্ধ করুন, না হলে এই গণপিটুনির শিকার, এই মবের শিকার আপনাদেরকে হতে হবে। এবং তারা কিন্তু প্রতিনিয়ত বলছে, এটা কিন্তু ভুলে যাবেন না যে তারা যখন আর্মির ক্যান্টনমেন্টের বিরুদ্ধে কথা বলে,
তখন আর্মি জেনারেল বা প্রধান জেনারেল বলে ওরা ছোট মানুষ, ওদেরকে মাফ করে দাও। এটা আদর, এটা বুঝতে হবে তাদের কেন বাংলাদেশের সমস্ত আর্মি যানগুলো দিয়ে এই ধরনের 6টা ছেলেকে সারা বাংলাদেশে ঘুরিয়ে আনা হলো। আপনার যদি ক্ষমতা থাকে, আপনি প্রধানমন্ত্রী, আপনাকে বলছি এই টাকা কোত্থেকে কি কোন খাতে খরচ করা হলো গত 18 মাসে, আমি বলছি ডক্টর ইউনূস সরকারের আমলে, এই যে এনসিপির এই নেতৃবৃন্দকে সারা বাংলাদেশে ঘুরিয়ে আনা। এটা ক্ষমতা থাকলে হাত দেন, ক্ষমতা আপনার নাই, কারণ এনসিপির ওই 4-6 ছেলে সংসদে আপনাদেরকে ধমকাচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? 209 সিট নিয়ে আপনারা এই 3-4টা ছেলে যাদের সুশিক্ষা নাই, শিক্ষা নাই, রাজনৈতিক কানেকশন নাই, কিছুই নাই, আপনাদের নেতাকে সেখানে দাঁড়াইতেও দেয় নেই, তাকে বিনা নির্বাচনে পাশ করিয়ে নিয়ে আসা হয়েছে কুমিল্লা থেকে। অতএব আপনারা আসলেই ছোট জগন্নাথ, সেটা আমি যেমন দস্তগীর জানি, আপনারাও জানেন। যদি অস্বীকার করেন তাহলে প্রমাণ করুন যে বাংলাদেশে আর আগামী 24 ঘন্টায় বাংলাদেশে কোথাও মব হবে না, চাঁদাবাজি হবে না, ইসলামের নামে জঙ্গিবাদ হবে না, মঙ্গল শোভাযাত্রা বন্ধ থাকবে না, কারণ এটা আমাদের প্রাণের। আমরা মঙ্গল চাই, আমরা শান্তির দূতকে আর চাই না, আমরা মঙ্গল চাই, বাংলাদেশের মঙ্গল চাই। এমনকি প্রধানমন্ত্রী তারেক জিয়া, আপনারও মঙ্গল চাই আমি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনারা কথা শুনছিলেন, বলছেন যুক্তরাষ্ট্রের আমাদের সবার প্রিয় এবং খুবই সাহসী মানুষ, যিনি স্টেট ডিপার্টমেন্টের সাংবাদিকতা করেন দীর্ঘ সময় পর্যন্ত, দস্তগীর জাহাঙ্গীর বিশ্লেষণ করলেন, তার কথাগুলো শুনলেন আপনারা, যে এই যে আমরা জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে যে আইন করা হলো, অন্যদিকে একদম ডক্টর ইউনূসের সরকারের সময়ের অনুসারেই এই যে মব কিলিং চলছে, একজন পীরকে, মানুষকে, আমি না হয় পীরের কথা বাদ দিলাম, একজন মানুষকে মব তৈরি করে পিটিয়ে হত্যা করা হয়েছে। অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের একটা এক্সটেনশন পরিস্থিতি এই তারেক রহমান সরকার চালিয়ে যাচ্ছে। আপনারা তার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন যে আসলে সামনে আমাদের পরিস্থিতি আরো কোন দিকে কিভাবে ধাবিত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দস্তগীর জাহাঙ্গীর, আমি আপনাকে এবং দর্শকদের সবাইকে আবারও শুভ নববর্ষ জানিয়ে এখনকার মতো শেষ করছি।